তো আজকে আমাদের হচ্ছে যে লেকচার 2। আমরা লাস্ট ক্লাসে এতটুকু শেষ করেছিলাম। তো আমরা আজকে লেকচার 2 থেকে শুরু করব। লেকচার 2 শুরু করার আগে আমরা হচ্ছে যে একটু জাস্ট রিভিউ দিয়ে নিই যে আমাদের ফার্স্ট ক্লাস কি কি পড়ানো হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যারা আপনারা অলরেডি কোর্সে পেমেন্ট করেছেন, অর্থাৎ যারা হচ্ছে এনরোলড আছেন, তাদের হচ্ছে যে গ্রুপে আমি অলরেডি হচ্ছে যে ভিডিওটা দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনাদের যে ফেসবুকে লাইভ ক্লাসটা হয়, সেই লাইভ ক্লাসের ভিডিওটা অলরেডি দেওয়া আছে। তো অবশ্যই ক্লাসটা দেখে নিন, আপনাদের জন্য ভালো হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ক্লাসে আমরা সবকিছুই পড়ায় ফেলি, মানে সবকিছুই পড়াই দেই। সো আমার যেটা সাজেশন থাকবে আপনাদের কাছে, যে আপনারা অবশ্যই ক্লাসটা একটু রেগুলার ফলো করেন। যদি ক্লাসটা রেগুলার ফলো করেন, তাহলে আপনাদের জন্য মোর দেন ইনাফ, আপনাদের এক্সট্রা কিছু করা লাগবে না। সো ক্লাসটা জাস্ট একটু রেগুলার ফলো করলে আমাদের জন্য হয়ে যাবে। আর আমরা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে প্র্যাকটিস শিট দিয়ে দিব, যে প্র্যাকটিস শিট থেকে আপনি চাইলে সিকিউ এমসিকিউ সলভ করে নিতে পারবেন, এবং ওটা আপনাদের জন্য হচ্ছে যে বেটারও হবে। তো আমরা শুরু করলাম। আমাদের হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছি একটা রিভিউ দিয়ে শুরু করে দিই। আমরা শুরু করেছিলাম পদার্থের বৈশিষ্ট্য নিয়ে, বা ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার নিয়ে। ইভেনচুয়ালি এই ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার থেকে আমরা আস্তে 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 চলে যাই হচ্ছে যে আমাদের অন্যান্য অংশে। সো ফর এক্সাম্পল, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটারের পরে আমরা আস্তে আস্তে হচ্ছে ব্যাখ্যা দিই যে কিভাবে আমাদের এখানে হচ্ছে যে চার্জ জিনিসটা কি, চার্জের অ্যাকচুয়ালি কাজটা কোথায় হয়। চার্জের কাজের পরে আমরা চার্জের একক নিয়ে অনেক আলোচনা করি, যে আসলে চার্জের একক কি, চার্জের ইতিহাস কি, আমরা সেটা নিয়ে অনেক ডিটেইলে ডিসকাস করেছি। চার্জের একক এবং ইতিহাস নিয়ে আলোচনা করার পর আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জে চলে গেছি, অর্থাৎ চার্জের কোয়ান্টায়ন একটা খুবই ইম্পর্টেন্ট ফেনোমেনা, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি কিছুক্ষণ। সেটা নিয়ে আলোচনা করার পরে আমরা ইভেনচুয়ালি চলে গেছি হচ্ছে যে আমাদের ইলেকট্রনের চার্জের ব্যাপারে, যে ইলেকট্রনের চার্জ কেন সর্বনিম্ন হয়, এটসেট্রা এটসেট্রা, এইসব ব্যাপারে আমরা কিছুক্ষণ ডিসকাস করেছি। ওকে, সো এই হচ্ছে যে আমাদের কাহিনী। সো আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। কালকে ক্লাসে একটা কোয়েশ্চেন আসছে, বলেন ভাই কি আজমাইন, কি প্রশ্ন? আচ্ছা, চ্যাটে লিখে দিয়েন। আর হচ্ছে যে আমি একটু পরে হচ্ছে আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিব নি, তখন আপনারা আনমিউট করেও কোয়েশ্চেন করেন, ঠিক আছে? আপাতত আমি আমার পড়াটা আগাই নিই। তো আমরা মোটামুটি হচ্ছে যে এই জিনিসগুলো লাস্ট ক্লাসে দেখেছি, আমরা আজকে পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। আসেন আমরা চলে যাই পরবর্তী অংশে। আজকে আমাদের হচ্ছে লেকচার 2, সবাই হেডিং দেন লেকচার 2। সবাই হেডিং দেন লেকচার 2। ওকে, তো লেকচার 2তে আজকে আমাদের ডিসকাশন শুরু হবে। আমাদের লেকচার 02-তে আমরা মূলত হচ্ছে যে লাস্ট ক্লাসে এটাই আলোচনা শেষ করেছিলাম, যে আমাদের আসলে চার্জ প্রতিষ্ঠিত হয়, মানে চার্জ আসে কিভাবে, বা চার্জের সৃষ্টি কোথা থেকে। আমরা সেটা নিয়ে একটা মোটামুটি ডিসকাশন চালিয়েছিলাম, যে চার্জটা আমাদের মূলত সৃষ্টি হয়েছে তড়িতাহিতকরণ থেকে। আজকে আমরা মূলত শিখবো হচ্ছে ইলেকট্রোস্কোপিক যন্ত্র, বা হচ্ছে যে ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। সবাই হেডিং দেন তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ। তড়িৎ বীক্ষণ যন্ত্র অথবা ইলেকট্রোস্কোপ। সো তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ আসলে দেখতে কিরকম হয়, বা এটা কিভাবে কি কাজ করে, এটা বোঝার জন্য আমরা ইলেকট্রোস্কোপটাকে একটু ড্র করব। দেখেন, এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রোস্কোপ। এই ইলেকট্রোস্কোপে এই হচ্ছে যে আমাদের একটা পট টাইপের থাকবে। এই পটে আমাদের হচ্ছে এরকম থাকবে। ওকে, এটা থাকলো, এবং এটাকে আমরা বলছি গোল্ড লিফ। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ড লিফ, বা এটাকে আমরা বলি সোনার পাত। গোল্ড লিফ বা সোনার পাত। এখানে আমাদের থাকবে একটা ব্রাসের ডিস্ক।
ব্রাসের ডিস্ক। আমরা একটু লেবেলিং গুলো করে নিই। এটা হচ্ছে ব্রাস, ব্রাস ডিস্ক। এটাকে আমরা বলছি ইনসুলেটর, ইনসুলেটর প্লাগ। এটাকে আমরা বলছি একটা গ্লাসের বোতল। এই জায়গায় মানে পাত্রের নিচে এখানে এন্ডে আমরা একটা বক্স ড্র করি। এই বক্সের মধ্যে এগুলো থাকে, এটাকে আমরা বলি কর্পূর। এটাকে আমরা বলি ব্রাস রড। আর এগুলো হচ্ছে গোল্ড লিফ বা সোনার পাত। লিখেছি সবাই? গোল্ড লিফ বা সোনার পাত। এখন এই তড়িৎ বীক্ষণ যন্ত্র আসলে কি করে? তড়িৎ বীক্ষণ যন্ত্র হচ্ছে একটি যন্ত্র যা দিয়ে আধানের অস্তিত্ব ও চিহ্ন প্রকাশ করা যায়। কি করা যায়? আধানের অস্তিত্ব চিহ্ন প্রকাশ করা যায়। চিহ্ন প্রকাশ তো চিহ্ন নির্ণয় করা যায়। ইংলিশ ভার্সনে লেখেন, a machine to determine charge existence and sign। মাথায় থাকবে? তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে চিনতে পারলাম যে সোনার পাত কি, এটসেট্রা এটসেট্রা। যারা আগের ক্লাসে ছিলেন না, আম, তাদের অলরেডি রেকর্ডিং দেওয়া আছে, সো রেকর্ডিংটা দেখে নিন। আপনাদের রেকর্ডিং ফার্স্ট ক্লাসের পরপরই দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্রের আইডিয়া। এখন এই যন্ত্রটা হচ্ছে দিয়ে আসলে আমরা তাহলে কি করতে পারি? আমরা সেই চার্জের অস্তিত্ব শনাক্ত করব এবং হচ্ছে যে চার্জের প্রকৃতি শনাক্ত করব। তো আমাদের এখন প্রসেস জানতে হবে যে মানে প্রসেসটা কি বা মেকানিজমটা কি, কাজটা কিভাবে করা হয়, আমরা কিভাবে এটার মাধ্যমে হচ্ছে যে বের করি, বা লেখেন প্রসেস বা কার্যপ্রণালী। তো তড়িৎ বীক্ষণ যন্ত্রে আমরা বের করতে চাচ্ছি যে আসলে চার্জের হচ্ছে যে প্রকৃতিটা কি বা চার্জের অস্তিত্ব কি। তো আমরা প্রথমে আমরা বলেছিলাম যে দুইটা জিনিস করা যায়, চার্জের প্রকৃতি শনাক্ত করা যায়, চার্জের অস্তিত্ব শনাক্ত করা যায়। তো আমরা প্রথমে চার্জের অস্তিত্ব শনাক্তকরণ দেখি, বা এক্সিস্টেন্স আইডেন্টিফিকেশন। সেখানে কি করা হবে? এখানে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে যে ব্রাস ডিস্কটা আছে সেই ব্রাস ডিস্কের মধ্যে স্টেপ ওয়ান, আমরা একটি বস্তুকে ব্রাস ডিস্কের কাছে এনে আবিষ্ট করব, অর্থাৎ ইন্ডাকশন ঘটাবো। ইনডিউস ইন্ডাকশন বাই এনি অবজেক্ট টু দ্য ব্রাস ডিস্ক। তাকে আমরা ব্রাস ডিস্কে একটা ইন্ডাকশন ঘটাইলাম। তো আমরা এটা বুঝলাম যে আসলে ব্রাস ডিস্কে প্রথমে ইন্ডাকশন আমাদেরকে ঘটাইতে হবে। সো
ব্রাস ডিস্ক দিয়ে যদি আমরা ইন্ডাকশন হচ্ছে যে ঘটাইতে হয়, চার্জের পরিমাণ নির্ণয় করা যায় না তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে ভাইয়া, চার্জের পরিমাণ নির্ণয় করা যায় না, যেটা বলছিলাম। তো আমরা হচ্ছে ব্রাস ডিস্ককে দিয়ে আমরা ফার্স্ট অফ অল কি করবো, আমরা হচ্ছে ইন্ডাকশনটা ঘটাবো। যখন আমরা ইন্ডাকশন ঘটাচ্ছি, ইন্ডাকশন ঘটানোর পরে আমাদের এই যে হচ্ছে যে মানে যে পাথটা আছে বা ব্রাস ডিস্কটা আছে, মনে করো আমি এখানে একটা পজিটিভ চার্জে কিছু একটা নিয়ে আসলাম, তো এটা পজিটিভ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এটা পজিটিভ হয়ে গেল। এখন আমাদের এই জায়গায় আসলে কি ঘটবে, এই জায়গায় যদি আমরা হচ্ছে যে ব্রাস ডিস্কটাকে নিয়ে আসি, তাহলে আমাদের যদি এইটা পজিটিভ হয়, ভালো করে বুঝছেন, এটা প্রথমে প্লাস নিয়ে আসলাম, এটাও প্লাস, তাহলে কি একটা নির্দিষ্ট চার্জ এখানে চলে আসছে। এখন এই চার্জটা বেয়ে 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 এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে এখন দেখো এই পাথটাও প্লাস, এই পাথটাও প্লাস। যদি দুটোই পাথ প্লাস হয় তাহলে অবশ্যই আমাদের এদের মধ্যে কি বিকর্ষণ অথবা রিপালশন ঘটবে। বিকর্ষণ বা রিপালশন ঘটলে তারা এক জায়গা থেকে আরেকজন কি হয়ে যাবে, দূরে সরে যাবে, অর্থাৎ গ্যাপটা বেড়ে যাবে। তাহলে এই গ্যাপটা বেড়ে যাওয়া মানে কি, অবশ্যই আমি এখানে যে ম্যাটেরিয়ালটা নিয়ে আসছিলাম সেই ম্যাটেরিয়াল থেকে এখানে কিছু পরিমাণ চার্জ অবশ্যই গেছে, না গেলে তো আর এই গ্যাপটা হচ্ছে যে বাড়তো না, বাড়তো, বাড়তো না। তাহলে এটা হচ্ছে যে আমাদের মেইন কাহিনী। তাহলে গ্যাপটা বাড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি গ্যাপটা কমে তার মানে কি, এমন কি হতে পারে যে গ্যাপটা কমবে। আমি এখানে একটা ম্যাটেরিয়াল নিয়ে আসলাম, মনে করো একটা লোহার পাত নিয়ে আসলাম, মানে একটা লোহার দণ্ড নিয়ে আসলাম। তো এখানে লোহার দণ্ড আনার কারণে এই হঠাৎ করে আমার এই গোল্ড লিফ দুটোর বা সোনার পা দুটোর মধ্যকার ডিস্টেন্সটা কমে গেল। তাহলে কি, মানে কমে গেলে এটা কি বোঝায়? আগের ক্লাসের রেকর্ডিং হচ্ছে যে প্রাইভেট গ্রুপে দেওয়া আছে অলরেডি। কি হবে ভাইয়া, কমে গেলে কি বুঝাইতে পারে? দেখেন আমাদের এখানে দুটো কেস করতে পারে, তো দুটো কেসকে আমরা এখন একটু লজিক্যালি এক্সপ্লেইন করবো, হ্যাঁ। নেগেটিভ চার্জ বোঝায়, আচ্ছা ঠিক আছে। আমরা চার্জের অস্তিত্ব বের করছি, আমি কিন্তু চার্জের প্রকৃতি বের করছি না। আসলে আমরা একটু দেখাই তাহলে কি হয় এক্স্যাক্টলি। তো আমরা এখন এগুলো একটু সরাই দিই, সরাই দিয়ে আপনাদেরকে এখানে প্রকৃতিটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, সো হোয়াট হ্যাপেন্স হিয়ার, এখন আমরা একটা ছক দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখানে ছকটা একটু ভালো করে দেখি। এই ছকের মধ্যে আমরা চিন্তা করছি যে আমাদের যে তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্রাশটা আছে, তড়িৎবীক্ষণ যন্ত্রের এই ডিস্কটা, মনে করো আমরা দুটো জিনিস হইতে পারে এখানে। ডিস্কটা আগে থেকেই হচ্ছে চার্জিত, কি আছে ডিস্কটা আগে থেকেই চার্জিত, এরকম হইতে পারে। অস্বাভাবিক? অস্বাভাবিক কিন্তু না, যে ডিস্কটা আগে থেকেই চার্জিত অবস্থায় ছিল। তো আমরা এখানে একটু দেখি, জায়গায় আমাদের রেজাল্ট চলে আসবে। দেখেন এটা হচ্ছে ব্রাস ডিস্ক, এই জায়গায় হচ্ছে আমাদের গোল্ড লিফ গ্যাপ বা সোনার পাতের দূরত্ব, গোল্ড লিফ গ্যাপ বা সোনার পাতের মানে দূরত্ব। আর এটা হচ্ছে যে আমাদের বলতে পারি হচ্ছে যে রেজাল্ট, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি হচ্ছে। নাম্বার ওয়ান, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে গোল্ড লিফটা আছে সেটা একটা নিউট্রাল অবস্থায় যদি থাকে, কি বললাম, গোল্ড লিফটা কি আছে, নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে এটা চার্জহীন অবস্থায় আছে, চার্জ নিরপেক্ষ। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে যে ব্রাস ডিস্কে আগের থেকে তড়িৎবীক্ষণ যন্ত্রে কেউ চার্জ দেয় নাই, এটাকে আমি ক্যালিব্রেট করে রাখছি, অর্থাৎ এটাকে আমি চার্জ নিরপেক্ষ করে রাখছি। এখন আমাদের এখানে দুটো জিনিস ঘটতে পারে না ভাইয়া, কি হতে পারে, দুটো জিনিস। এক, আমাদের এখানে ঘটতে পারে যে আমাদের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা বেড়ে গেছে, রাইট? অথবা গ্যাপ আনচেঞ্জড, দুটো জিনিস হইতে পারে। একটা নিউট্রাল অবস্থায় থাকলে গ্যাপ কমার কোনো সুযোগ আছে? নিউট্রাল অবস্থা থেকে গ্যাপ কমার সুযোগ আছে? না, গ্যাপ কমার সুযোগ নাই। কেন কমার সুযোগ নাই, কারণ যখন নিউট্রাল অবস্থায় থাকে তাহলে অবশ্যই তার মধ্যে প্লাস আসুক বা মাইনাস আসুক, দুটোই তো হচ্ছে ট্রাভেল করে করে এখানে যাচ্ছে। তো নিউট্রাল অবস্থায় যদি তুমি চার্জ নির্ণয় করতে চাও, সেখানে গ্যাপটা কমার কোনো সুযোগ নাই, এটা পসিবলই না।
বিকজ প্লাস দাও আর মাইনাস দাও, যেটাই দাও না কেন সেটাই তো তোমার গোল লিফ পর্যন্ত যাবে। So, এখানে প্লাস দিলে এইগুলা বেয়ে বেয়ে এখানে প্লাস চলে আসবে, এখানে মাইনাস দিলে এখানে বেয়ে বেয়ে এখানে মাইনাস চলে আসবে। ইন বোথ কেসে দুইটাতেই রিপালশনই ঘটবে, বিকর্ষণই ঘটবে, গ্যাপটা বাড়বেই। সো গ্যাপ বাড়া মানে কি? গ্যাপ বাড়া মানে হচ্ছে চার্জ আছে, অর্থাৎ তুমি যে ম্যাটেরিয়াল দিয়ে আবেশ ঘটাচ্ছ তার চার্জ অবশ্যই আছে। রাইট নাকি রং? রাইট। আচ্ছা, আবার বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। আর যদি হচ্ছে গ্যাপ আনচেঞ্জ থাকে তাহলে নো চার্জ। আবার বুঝাই, এখানে আমি একটা রড নিয়ে আসছি, একটা স্টিলের মানে দণ্ড। স্টিলের দণ্ডটা এখানে আনলে ধরুন স্টিলের দণ্ডটা প্লাস চার্জে চার্জিত, আমি জানি না প্লাস না মাইনাস, মানে ধরে না প্লাস চার্জে চার্জিত, তাহলে অবশ্যই আবেশ প্রক্রিয়ার কারণে এখানেও প্লাস চলে আসবে। এই প্লাস গুলো বেয়ে 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 এখানে চলে আসবে, এগুলো সব প্লাস, এই পাশের গোল লিফটাও প্লাস। তো দুটো যদি প্লাস চার্জের কোনো বস্তু থাকে তাহলে একজন একজনকে বিকর্ষণ করবে না বা রিপালশন ঘটাবে না? ঘটাবে। তাহলে দুইটা সুন্দর করে দুই সাইডে চলে গেল। আবার আমরা একটা লোহার দণ্ড আনলাম যেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, তাহলে এখানে সবগুলো নেগেটিভ, তাহলে নেগেটিভ চার্জ গুলো সুন্দর করে এখানে চলে আসলো, এগুলো সব নেগেটিভ, এগুলো নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ দুজনকে বিকর্ষণ করলে কোন দিকে যাবে? আবার গ্যাপটা বেড়ে যাবে। তাহলে এই যে দুটো নেগেটিভ দুইজনকে বিকর্ষণ করে গ্যাপটাকে বাড়িয়ে ফেললো, এটা কি আরেকটা প্রসেস হলো? তো দিন শেষে পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, যদি লোহার দণ্ডটা চার্জিত হয়ে থাকে তাহলে অবশ্যই গ্যাপটা বাড়ছে না? তো গ্যাপটা বাড়া মানে কি? এটার মধ্যে কোনো না কোনো একটা চার্জ ছিল, হয় পজিটিভ নাহলে নেগেটিভ। রাইট নাকি রং? রাইট। কিন্তু ভাইয়া যদি আমার যে লোহার দণ্ডটা আছে, যদি এখানে আনার পরে ব্রাসে কোনো, মনে করে এটা চার্জ নিউট্রাল, কোনো চার্জ নাই, তাহলে এটাও চার্জ নিউট্রাল, কোনো চার্জ নাই, তাহলে দুইটো যখন আমরা কাছাকাছি আনলাম, এখন ভাই আমাদের এখানে গ্যাপটা কি বাড়বে বা কমবে? কিছুই হবে না। তাহলে ভাই যদি আমাদের গ্যাপ আনচেঞ্জ থাকে তার মানে কি আমাদের চার্জে কি এখানে কোনো চার্জ ছিল ম্যাটেরিয়ালটার মধ্যে? ছিল না। লজিক বুঝছি? কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে মানে জিজ্ঞেস করতে পারেন। কি কনফিউশন বলেন? গ্যাপ আনচেঞ্জ বুঝেন নাই? আচ্ছা, আচ্ছা, তার আগে আমি একটু জিজ্ঞেস করি, দাঁড়ান। আচ্ছা, রেডমি 9A যে ভাই, তুমি কি আগের ক্লাস করেছিলে? এই জন্যই বুঝতেছে না, আমি তাই ভাবতেছি যে না বুঝা তুমি কারণ দেখতে পাচ্ছ না। ওকে। আর হচ্ছে যে তাবাসসুম বুঝো নাই? আচ্ছা, মানে সোজা জিনিস আমি লাস্ট একবার বুঝাই দিচ্ছি। একটা লোহার দণ্ড, একটা লোহার দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের লোহার দণ্ডটাকে এখানে আনলে সেটা আবেশের কারণে এটাও প্লাস হয়ে গেল, এতটুকু আমরা লাস্ট ক্লাসে পড়েছি। তো এই প্লাস গুলো যদি হয়ে যায়, প্লাস গুলো এটা বেয়ে বেয়ে এখানে আর এখানে চলে যাচ্ছে, তাহলে এখন এটাও প্লাস, এটাও প্লাস। তাহলে যদি দুটো প্লাস হয় তাহলে তো অবশ্যই কি তারা দুজন দুজনকে বিকর্ষণ করবে না? তাহলে লোহার যে এখানে যে সোনার পাত দুটো এইভাবে রাখা আছে, দুটো পাতের গ্যাপ বেড়ে যাবে না? বিকর্ষণের কারণে তারা আরো দূরে সরে যাবে। তাহলে গ্যাপ বেড়ে গেলে মানে কি? এর মানে হচ্ছে অবশ্যই লোহার দণ্ডটার মধ্যে একটা চার্জ ছিল, সেটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, যেটাই হোক না কেন আমাদের জিনিসের গ্যাপ বাড়বেই, বিকজ পজিটিভ হলো এখানে পজিটিভ চলে আসবে, নেগেটিভ হলো এখানে নেগেটিভ চলে আসবে। লজিক বুঝছি? ওকে। এখন হচ্ছে যে গ্যাপ যদি আনচেঞ্জ থাকে, গ্যাপ আনচেঞ্জ থাকা মানে কি? মানে মনে করো তুমি একটা লোহার দণ্ড নিয়ে আসলা, তার মধ্যে কোনো চার্জ নাই আগে থেকে, তাহলে এখন এই জায়গায় কোনো চার্জ হচ্ছে যে যায় নাই, কোনো কার্য যদি আর যদি এখানে না যায় তাহলে এদের মধ্যে তো কোনো ধরনের হচ্ছে যে গ্যাপের আদান প্রদান হবে, মানে গ্যাপ তো আর চেঞ্জ হবে না, পার্থক্যটা চেঞ্জ হবে না, তাদের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেটা চেঞ্জ হচ্ছে না। ফাঁকা জায়গা যদি চেঞ্জ না হয় তাহলে এরা কি কোনো ধরনের চার্জ সে পায় নাই, অর্থাৎ তুমি যে লোহার দণ্ডটা নিয়ে আবেশ করার চেষ্টা করেছিলে তার মধ্যে আসলে কোনো চার্জ নাই, ইন্ডাকশন ঘটেই নাই। বুঝতে পারছি? আর কারো কি কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, ঠিক আছে, মানে ইটস লাইক ফেয়ারলি ইজি টপিক আর কি। পরটাতে আগাই তাহলে আমরা। সেটা হচ্ছে যদি আমাদের চার্জ থাকে বা চার্জিত থাকে, চার্জিত থাকলে আমাদের দুটো কেস হতে পারে। নাম্বার ওয়ান,
গ্যাপ বেড়ে যেতে পারে। যদি এই গ্যাপ বেড়ে যায় এর মানে কি কে বলতে পারবেন? গ্যাপ বেড়ে যাওয়া মানে কি? চার্জই তো আছে, ধরে নেন এটা প্লাস চার্জে চার্জিত, আমরা জানি না কোন চার্জে, ধরলাম প্লাস চার্জে চার্জিত। তুমি একটা লোহার দণ্ড নিয়ে আসলা, কখন হচ্ছে যে এদের মধ্যকার দূরত্বটা বাড়বে বলেন তো? যদি তোমার লোহার দণ্ডটাও প্লাস চার্জে চার্জিত হয়, তাই নাকি না? তাহলে যদি আগের থেকে এটা চার্জিত থাকে এবং গ্যাপ বাড়ে, এর মানে কি? এর মানে হচ্ছে সেম সাইন্ড চার্জ, বা বাংলা ভাষায় লেখেন একই চিহ্নযুক্ত চার্জ, একই চিহ্নযুক্ত আধান। অর্থাৎ যদি ওই জায়গায় হচ্ছে যে প্লাস থাকে, তাহলে আমার লোহার দণ্ডটার মধ্যেও প্লাসই ছিল, যার কারণে আরো প্লাস প্লাস চার্জ আসার কারণে তাদের মাঝখানে গ্যাপটা বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? অর্থাৎ তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্রাশটার মধ্যে আগে থেকে আবার চার্জ আছে, একই চার্জের থাকে। এই তো বুঝে বুঝে ফেলছেন আপনারা মোটামুটি। ক্লিয়ার? তাহলে ভাই এটা আমাদের একটা জিনিস গেল। এখন ভাইয়া মনে করেন গ্যাপটা কমে গেছে, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে কি মনে হয়? যদি গ্যাপটা কমে যায় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? গ্যাপটা কমে গেলে এখন আপনি শিওর না যে আদৌ চার্জ হচ্ছে যে না, এই যে ওর থেকে এই জায়গায় ভুল হয়ে গেল। গ্যাপটা কমে গেলে দুটো জিনিসই হইতে পারে, তোমার দণ্ডটা চার্জিত হইতে পারে, আবার সরি তোমার দণ্ড নিউট্রাল হইতে পারে, আবার হচ্ছে যে বিপরীত চার্জেরও হইতে পারে। দুটো জিনিসই হইতে পারে, নিউট্রালও হইতে পারে, আবার অপোজিট চার্জ বা বিপরীত চার্জও হতে পারে। এখন তুমি বলবা ভাই এটা আবার কিভাবে হয়? কারণ হচ্ছে যে ভাই আমরা তো জানি হচ্ছে যে যদি গ্যাপ কমে যায় মানে অবশ্যই বিপরীত চার্জ আছে না। দেখো, ধরুন এটা প্লাস চার্জে চার্জিত, ধরে নাও তোমার যে দণ্ডটা নিয়ে আসলা সেই দণ্ডটা ধরে নাও নেগেটিভ চার্জে আছে। তো নেগেটিভ চার্জে হলে আমরা বুঝতেই পারছি যে প্লাস আর মাইনাস, তাহলে হচ্ছে যে কিছুটা হলে হচ্ছে নিউট্রালাইজড হয়ে যাবে। নিউট্রালাইজড হয়ে গেলে আমাদের এখানে প্লাসের পরিমাণটা কমে যাবে। কমে গেলে আমাদের যে পরিমাণে বিকর্ষণ বা মানে রিপালশন ছিল তার থেকে এটা কমে গেল। বাট আরেকটা কেসও তো আছে। মনে করো এটা প্লাস, তুমি যে দণ্ডটা নিয়ে আসছো সেটা প্লাসও না মাইনাসও না, নর্মাল। আমরা জানি কি এই বস্তুটার মধ্যে তখন কি কিছু পরিমাণ হচ্ছে যে উল্টো, ওর মধ্যে হচ্ছে যে কিছু পরিমাণ প্লাস মানে চার্জ সঞ্চারিত করবে, তাই না? বিকজ মানে টেকনিক্যালি তো ও তো ওর থেকে কিছুটা হলেও বেশি চার্জিত আছে। তো তখন দেখা যাবে স্টিল নিউট্রালাইজড হবে, অর্থাৎ স্টিল কিছু পরিমাণ প্লাস এই পুরো দুটো লিফ থেকে কমে যাবে বা দুটো সোনার পাত থেকে কমে যাবে। তো যদি সোনার পাত থেকে প্লাস কমে যায় তাহলে তো অটোমেটিক্যালি বিকর্ষণ কমে গেল তথা গ্যাপ কমে গেল। তাহলে আসলে আমরা শিওরলি বলতে পারতেছি না যে যদি গ্যাপ কমে তাহলে সেটা কি নিউট্রাল নাকি সেটা হচ্ছে যে অপোজিট চার্জ। বুঝা গেছে? আমরা কি ক্লিয়ার হয়েছে? এবং এই জন্যই আমাদের এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আসে, এখন খুব কম দেয় এগুলো, বাট আমাদের সময় প্রশ্নটা অনেক বেশি বেশি দিত। প্রশ্নটা ছিল এরকম, একটা অনুধাবনমূলক প্রশ্ন দিত। তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতের ফাঁকা বৃদ্ধি শুধুমাত্র চার্জের অস্তিত্ব সঠিকভাবে প্রমাণ করে। ব্যাখ্যা করো। ইংরেজি ভার্সনে লেখেন এক্সপ্লেইন only Corliss gap extension proves the existence of charge. ঠিক আছে, মাথায় থাকবে? ক্লিয়ার হয়েছে?
নিউট্রাল মানে কে কোনটা বুঝেন নাই বললে? নিউট্রাল মানে হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউট্রাল মানে চার্জ নিরপেক্ষ, সবাইকে বুঝতে পারছি? এখন এটা অ্যান্সার কিভাবে করবেন? অ্যান্সারটা খুবই সিম্পল। এই ছকটা আঁকবেন, আঁকার পরে বলবেন দেখেন শুধুমাত্র যখন গ্যাপ বাড়তেছে আপনি তখনই শিওর যে একটা চার্জ আছে। গ্যাপ যদি আনচেঞ্জ থাকে তাহলে নো চার্জ। আর যদি গ্যাপ কমে, গ্যাপ কমলে আমার দুটো জিনিসই ঘটতে পারে। So, আপনি এখানে আনশিওর যে আসলে কোনটা ঘটতেছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আমরা আগাই তাহলে। ওকে, তড়িৎবীক্ষণ যন্ত্রের একটা অংশ গেছে, আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে চার্জের প্রকৃতি শনাক্ত করা। ওকে, তাহলে হচ্ছে যে আমরা চলে যাই হচ্ছে যে চার্জের প্রকৃতি শনাক্তকরণে। সবাই হেডিং দেন চার্জের প্রকৃতি শনাক্তকরণ। So, এখন যদি আমরা চার্জের প্রকৃতি শনাক্তকরণ করতে চাই, তাহলে আমরা এগুলো সব আবার কেটে দিই। চার্জের প্রকৃতি শনাক্তকরণের জন্য আমাদের এই ছকটা আরেকবার লাগবে, সো ছকটাকে আমরা এখানে নিয়ে আসি। এখানে লিখে দিই চার্জের প্রকৃতি শনাক্তকরণ। আইডেন্টিফিকেশন অফ চার্জ নেচার। আচ্ছা, তো কিভাবে আমরা চার্জের প্রকৃতি শনাক্তকরণে আগাবো? চার্জের প্রকৃতি শনাক্তকরণ করার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আসলে এখন যন্ত্রটার মধ্যে আমরা আসলে প্লাস মাইনাস বুঝতে চাচ্ছি যে আসলে যন্ত্রটা প্লাস নাকি মাইনাস এটসেট্রা। তো যদি আমাদের চার্জের প্রকৃতি শনাক্তকরণ করতে হয় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি আমাদের যন্ত্রটা নিউট্রাল থাকে, মানে তড়িৎবীক্ষণ যন্ত্রটা আগে থেকে নিউট্রাল থাকে, তাইলে আসলে বুঝার উপায় নাই যে আসলে চার্জটা আহ মানে যন্ত্রটা আসলে তাহলে হচ্ছে যে বুঝার উপায় মানে টাফ, যে আসলে হচ্ছে যে আমাদের যেই লোহার দণ্ডটা আমরা নিয়ে আসছি সেটা কি প্লাস চার্জে চার্জিত নাকি মাইনাস চার্জে চার্জিত। কেন সেটা ব্যাখ্যাটা আপনি এই ছক থেকে দেখতে পাচ্ছেন, বিকজ যদি গ্যাপ বাড়ে বোঝা যায় চার্জ আছে, বাট এক্স্যাক্টলি কোন চার্জ সেটা হচ্ছে যে আমরা জানি না। আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে যদি বস্তুটার গ্যাপটা আনচেঞ্জ থাকে তাহলে আমরা জানি নো চার্জ। তো দিন শেষে চার্জ কোনটা, অর্থাৎ এটা কি পজিটিভ না নেগেটিভ, সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যদি আমাদের সামহাউ এই জায়গাটা হচ্ছে যে একটা প্লাস মাইনাস আগে থেকে থাকে, অর্থাৎ যদি আমাদের ব্রাশটা আগে থেকে প্লাস বা মাইনাসে থাকে। তো আমাদের এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসে, যে অনেক সময় হচ্ছে যে আমরা এই কোয়েশ্চেনটা ফেস করি, যে মানে ব্যাখ্যা দাও কেন তড়িৎবীক্ষণ যন্ত্রে, কেন তড়িৎবীক্ষণ যন্ত্র চার্জিত থাকলেই কেবল, চার্জিত থাকলেই কেবল চার্জের প্রকৃতি শনাক্তকরণ সম্ভব? ইংলিশ ভার্সনে লেখেন। আচ্ছা, আমি এখানে ইংলিশ ভার্সন লিখে দিচ্ছি। Why only charged brass disc can identify nature of charge?
সেটা হচ্ছে যে তড়িৎ বীক্ষণ যন্ত্রের আরেকটা ব্যাখ্যা, যে কেন হচ্ছে যেটা সম্ভব। সেটা জাস্ট তোমরা এই এতটুকু অংশ ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে চার্জের প্রকৃতি কিভাবে শনাক্ত করবো সেটা হচ্ছে যে ছকটা এঁকে দিই। ছকটা খুবই সোজা। আমরা এগেন হচ্ছে যে এই জায়গায় এগুলোকে একটু মুছে দিব। আমার জন্য ছকটা আঁকা একটু ইজি, আপনাদের জন্য কঠিন। সো আপনারা একটু কষ্ট করে ড্র করবেন, আর কি, কিছু করার নেই। আসলে আমরা দেখি কি হবে এই জায়গায়। ফার্স্ট অফ অল আমাদের এখানে হচ্ছে যে আমরা যন্ত্রটা দেখবো, অর্থাৎ আমাদের ব্রাস ডিস্কটা। আমরা ধরলাম ব্রাস ডিস্কটা আগে থেকে হচ্ছে যে নেগেটিভ চার্জে চার্জিত আছে, আর হচ্ছে আগে থেকে পজিটিভ চার্জে চার্জিত আছে। তো যদি আগে থেকে সে নেগেটিভ চার্জে থাকে, এবং এবার আমরা গোল লিফটটা না দেখে এবার আমরা দেখবো হচ্ছে যে, আচ্ছা গোল লিফটটাই দেখলাম, গোল লিফের গ্যাপ বাড়লো নাকি কমলো, এবং হচ্ছে আমরা রেজাল্টটা দেখবো। তো আমাকে একটা জিনিস বলেন, যদি আমাদের মাইনাস চার্জ থাকে এবং আমরা দেখি যে গোল লিফের গ্যাপটা হচ্ছে বেড়েছে, এর মানে কি? যদি আমাদের ব্রাস ডিস্কটা মাইনাসে থাকে, গোল লিফের গ্যাপটা বাড়ে, এর মানেটা কি বলেন তো? এর মানে কি, এটা কি মানে বস্তুটা তাহলে কোন ধরনের হচ্ছে চার্জে চার্জিত আছে, প্লাস নাকি মাইনাস? কর্পূরতার কারণ কি এটা আমি ব্যাখ্যা করবো, ভুলে গেছিলাম বলতে। ব্যাখ্যা, হ্যাঁ, ভালো কথা মনে করাই দিছে। কেন হচ্ছে যে হয় মাইনাস, ভেরি গুড, যে পার্থ তারপরে বাকিরা ঠিক বলেছে। মাইনাস কারণ কি, তুমি এখানে যন্ত্রটা নিয়ে আসছো, ও মাইনাসে ছিল, ব্রাস ডিস্কটাও মাইনাসে ছিল, সো দুইটা দুইটা মাইনাস পেলে গ্যাপটা বেরোচ্ছে। ক্লিয়ার? এখন যদি গ্যাপটা কমে যায় তাহলে কি হবে? গ্যাপটা কমে গেলে কি হবে? গ্যাপটা কমে গেলে প্লাস, আর কিছু? গ্যাপটা কমে গেলে দুটোই হইতে পারে, প্লাস অথবা নিউট্রাল। এই তো বুঝে ফেলছেন, প্লাস অথবা নিউট্রাল। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন আমাকে বলেন, যদি এটা বুঝতে পারি, তাহলে হচ্ছে যে আমাদের আর কি আছে এই জায়গায়, হচ্ছে যে আমাদের এখানে এবার মনে করেন গ্যাপটা আবার বাড়লো কমলো। যদি বাড়ে তাহলে কি হবে? এবার প্লাসের অবস্থা যদি বাড়ে, বাড়লে গুড, প্লাস। আর যদি না বাড়ে, ইন দ্যাট কেস নেগেটিভ এবং নিউট্রাল। এই তো বুঝে গেছে। তাহলে ইন বোথ কেসেস এক্স্যাক্টলি এটা কি কোন চার্জে চার্জ দিতে, সেটা বোঝার উপায় কি বলেন তো? উপায় হচ্ছে গ্যাপটা বাড়তে হবে। এগেন আমরা শুধুমাত্র চার্জটা হচ্ছে যে আদৌ হচ্ছে যে কোন ধরনের, মানে চার্জের প্রকৃতি শনাক্তকরণের সময় শুধুমাত্র গ্যাপটা বাড়লে আমরা শিওর হচ্ছি না যে আসলে চার্জটা হচ্ছে যে প্লাস বা মাইনাস, রাইট নাকি না? তো এই কোয়েশ্চেনটাও আবার আসে অনেক সময়। সবাই এটা তুলেছেন বাই দ্য ওয়ে? আচ্ছা, সব মানে তোলা হয়ে গেছে। আচ্ছা, তো অনেক সময় এই প্রশ্নটাও আসে যে কেন চার্জের প্রকৃতি শনাক্তকরণের সময় শুধুমাত্র তোমার সোনার পাতের ফাঁকা বৃদ্ধি দেখেই বুঝতে পারবে। এখানে সবসময় অনেক সময় এই প্রশ্নটাও আসে। আমি এখানে মুছে দিই এটাকে। কেন চার্জের প্রকৃতি নির্ণয় করার সময় শুধুমাত্র সোনার পাতের ফাঁকা বৃদ্ধিকেই চিহ্নিত করা হয়? Why we only consider gap extension অথবা gap increase to identify
চার্জ নেচার। কেন আসলে পারবো না? ছকটা এঁকে দিয়ে জাস্ট দেখাবো যে দেখেন দুই জায়গায় শুধুমাত্র ফাঁকাটা বৃদ্ধি পেলে আমরা কনফার্ম হচ্ছি, বাকি কেসে কিন্তু আসলে আমরা শিওর না। ক্লিয়ার? পারবো তাহলে? একটা কোশ্চেন একদিন করছিলেন, ওই কোশ্চেনের অ্যান্সারটা একটু দেওয়া হয় না, আমি দিয়ে নিই। সেটা হচ্ছে কেন কর্পূর ব্যবহার হচ্ছে। কেন কর্পূর? কর্পূর কি করে আপনাদের কি কোনো জানা আছে আইডিয়া? কেন কর্পূর বা ওয়াই কর্পূর? কর্পূরের ইংলিশ জানি কি? ভুলে গেলাম তো। আচ্ছা দেখছি একটু পরে। বলেন কেন ওয়াই কর্পূর কেন? পানি শোষণ করে, ভেরি গুড। পার্থ ঠিক কথা বলেছে। কর্পূর হচ্ছে পানি শোষণ করে। সাকস ভেপার। সো পানি শোষণ করে ফেললে ভিতরের যে এনভায়রনমেন্টটা আছে এইখানে আমাদের এক্সট্রা কোনো ধরনের কোরোজন বা হচ্ছে যে মরিচা ধরানোর সুযোগ, কিংবা আমাদের এই এক্সপেরিমেন্টটাকে কোনোভাবে হচ্ছে যে তোমার প্রভাবিত করার সুযোগ থাকে না। লজিক বুঝেছে? কারো কনফিউশন আছে? আচ্ছা নাই। তাহলে আমরা মোটামুটি তড়িৎ বিক্ষণ যন্ত্র রিলেটেড যা যা প্রবলেম আছে আমরা সব টাইপের জিনিসপত্রই পড়ে ফেললাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমরা তড়িৎ ক্ষেত্রে চলে যাব। সবাই কি বুঝেছে বাচ্চারা? আচ্ছা ভেরি গুড, আপনারা সবাই বুঝে ফেলছেন এবং আপনারা খুবই স্মার্ট বাচ্চা, এটা আমি জানি। তাহলে আমরা পরেরটাতে চলে গেল। ওকে, সো আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী লেসনে। পরবর্তী লেসনটা হচ্ছে আমাদের মূলত তড়িৎ ক্ষেত্র নিয়ে। সবাই হেডিং দেন তড়িৎ ক্ষেত্র। সবাই হেডিং দেন তড়িৎ ক্ষেত্র। সবাই হেডিং দিয়ে দেন তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আমরা আগে অনেক হচ্ছে যে থিওরি পড়বো, দেন ফাইনালি আমরা ম্যাথ সলভ করবো, এবং আমি যে কটা ম্যাথ করাই দিব আল্লাহর রহমতের বাইরে আপনাদের ম্যাথ এইচএস মানে এসএসসি লেভেলে তো অবশ্যই আর লাগবে না। লেখেন কোনো চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী এর আকর্ষণী বা বিকর্ষণী ধর্ম বজায় থাকে, তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। ইংলিশ ভার্সনে লেখেন দ্য এরিয়া around which a charge can have attraction or repulsion property. Around which না up to which হবে, up to which, হ্যাঁ? ঠিক আছে, repulsion property is called electric field. So সিম্পল ভাষায় ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা জায়গা
যে জায়গা জুড়ে আপনি হচ্ছে কি পান, আপনি হচ্ছে যে চার্জ মানে চার্জের হচ্ছে যে অস্তিত্ব বা চার্জের হচ্ছে ইম্প্যাক্ট দেখতে পান। সো ফর এক্সাম্পল মনে করেন এটা হচ্ছে যে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র, এখানে হচ্ছে আমাদের একটা চার্জ রাখা আছে প্লাস কিউ কুলম। হয়তোবা এতটুকু অঞ্চলের মধ্যে তার হচ্ছে যে আমাদের কি দেখতে পাই আমরা, চার্জের প্রভাব দেখতে পাই বা চার্জের ইম্প্যাক্ট দেখতে পাই। এখানে অন্য একটা চার্জ আনলে দেখবো আমরা সেটাকে অ্যাট্রাক্ট করা হচ্ছে, বা সেম টাইপের চার্জ আনলে সেটাকে রিপালস করা হচ্ছে। তো এই এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বুঝতে পেরেছি, বা ইলেকট্রিক ফিল্ড। এখন আমাকে বলেন একটা চার্জের তড়িৎ ক্ষেত্র কত হতে পারে, আপনাদের কি ধারণা? একটা চার্জের তড়িৎ ক্ষেত্র আসলে কতটুকু হতে পারে আপনাদের কি মনে হয়? এনিওয়ান? একটা চার্জের তড়িৎ ক্ষেত্র কতটুকু হতে পারে? অসীম। আচ্ছা, অসীম। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের থিওরিটিক্যালি থিওরিটিক্যালি কোনো যে কোনো চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র অসীম। তড়িৎ ক্ষেত্র অসীম। Theoretically, for any charge, electric field is still infinity। ঠিক আছে, এখন এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হচ্ছে আমরা এখানে বলছি তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে বাই মানে ডেফিনেশন অসীম, তাই না? তড়িৎ ক্ষেত্র একদম অসীম পর্যন্ত বিস্তৃত। বাট তড়িৎ ক্ষেত্র সবসময় অসীম পর্যন্ত বিস্তৃত হয় না। আচ্ছা, আরেকবার বুঝাই দিব, সোজা জিনিস ভাইয়া। তুমি একটা চার্জ, তুমি এটা বাদো, তুমি একটা ম্যাগনেট রেখেছো এখানে। এখন তুমি যদি এটার পাশে আর একটা ম্যাগনেট রাখো, সেটা কি আকর্ষণ বা বিকর্ষণ হবে? বেশ আকর্ষণই হবে আর কি। তুমি যদি আরেকটু দূরে রাখো তাহলে কি সেটা আরেকটু কম আকর্ষণ হবে। এরকম হতে হতে যতটুকু এরিয়া পর্যন্ত তুমি হচ্ছে যে এটার আকর্ষণ বল পাবা, তাকে আমরা বলবো হচ্ছে এটার মানে ওটার ক্ষেত্র। সেটা একইভাবে একটা চার্জ রাখলে তুমি যতটুকু এরিয়া জুড়ে ওই চার্জের জন্য অপর একটা চার্জের উপরে তুমি অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স দিতে পারবা, তাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। বুঝতে পেরেছি? এখন কোয়েশ্চেন হচ্ছে থিওরিটিক্যালি প্রত্যেকটা চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র কি ইনফিনিটি পর্যন্ত? খুবই কম হয়তো বা আমরা ফিল করতে পারি না, দেখতে পারি না, বাট আচ্ছা, চার্জ অবশ্যই হচ্ছে যে একটার একটাকে অ্যাট্রাকশন করছেই বা রিপালশন করছেই। তাহলে ভাইয়া আমরা হচ্ছে যে যদি কখনো বলি তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দু, এর মানে সেই বিন্দুটা কোথায় আছে বলেন তো? আমি যদি বলি কখনো তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দু, তার মানে এটা কোথায় আছে? পয়েন্ট আউটসাইড ইলেকট্রিক ফিল্ড, এটা কোথায় আছে? এক্স্যাক্টলি, আজমাইন ঠিক বলেছে, অসীমে। যদি আমাদের কোনো একটা পয়েন্টকে আমরা বলি সে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে, তার মানে কি সে ইনফিনিটির বাইরে আছে। ইনফিনিটির বাইরে তো ইনফিনিটি আছে, আর থেকেও নাই আছে। তো তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু মানে সেটা আসলে ইনফিনিটিতেই আছে। সবার হয়েছে? আগাতে পারি? ওকে, তাহলে আমরা আগে হচ্ছে টেস্ট চার্জে আগাতে পারি। আগাইলাম, সব এখন হেডিং দেন টেস্ট চার্জ বা পরোক্ষ আধান। দেখছেন কত কিছু, কত কিছু পড়া লাগে। টেস্ট চার্জ বা পরোক্ষ আধান। তো পরক আধানে আসলে কি হয়? পরক আধানের কাহিনীটা হচ্ছে আমাদের এখানে
দেখেন তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন রাশি পর্যবেক্ষণে ব্যবহৃত +1 কুলম্ব চার্জ। দেখেন +1 কুলম্ব চার্জ used to observe different quantities of an electric field অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর হচ্ছে যে আমরা এখন বিভিন্ন বিষয় আশয়কে আমরা এখানে পর্যবেক্ষণ করব। এখন এই পর্যবেক্ষণগুলো হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ইনফিনিটিতে, ভাই ইনফিনিটির বাইরের যে কোনো পয়েন্ট ইনফিনিটি, তাই না? এই জন্য ইনফিনিটি। সো +1 কুলম্ব চার্জ ইউজ টু অবজার্ভ ডিফারেন্ট কোয়ান্টিটিজ অফ এন ইলেকট্রিক ফিল্ড। তো আমাদের এটা হচ্ছে যে আমাদের আরেকটা আইডিয়া গেল। এখন আমরা তাহলে কি কি বৈশিষ্ট্য পেলাম অ্যাবাউট হচ্ছে যে পরক আধান। পরক আধানের কয়েকটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য নাম্বার 1 আমরা আই গেস অলরেডি বুঝে ফেলছি, যে এটা একটা +1 কুলম্ব চার্জ। আরেকটা জিনিস হচ্ছে এটা একটা বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। এখন প্রশ্ন হচ্ছে ভাই বিন্দু আধান মানে কি? বিন্দু আধান মানে হচ্ছে লিটারেলি এটার কোনো ডিমেনশন নাই, অর্থাৎ এটা শুধুমাত্র একটা বিন্দু, নো শেপ, এটা জাস্ট একটা পয়েন্ট। এখন কেন আমরা টেস্ট চার্জ বা পরক আধানকে এরকম একটা পয়েন্ট আকারে চিন্তা করতেছি, কেন হচ্ছে যে আমরা অন্য কিছু আকারে চিন্তা করছি না? So, আমি কেন উত্তরটা এখন একটু দেখবো। কেন, ওয়াই? মেইন কথা, আমরা কেন পরক আধানটাকে ইউজ করি, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন কোয়ান্টিটি মাপবো, হয়তো বা বল মাপবো, ফোর্স মাপবো, বিভব মাপবো, পটেনশিয়াল মাপবো, অনেক কিছু আমরা মাপতে চাই। So, আমরা যখন মাপতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের টেস্ট চার্জ বা পরক আধানের জন্য রেজাল্টে কোনো চেঞ্জ না আসুক, রাইট? এখন আমি যদি কোনো একটা নির্দিষ্ট শেপের চার্জ নেই, মানে সেই শেপের ম্যাটেরিয়াল নেই এবং তার মধ্যে থেকে চার্জ প্রোভাইড করি, তাহলে দেয়ার ইজ এ হাই পসিবিলিটি যে আসলে আমাদের এখানে প্রভাবিত হবে। So, আমরা মূলত এটা কেন ব্যবহার করি? আমরা ব্যবহার করি যেন তড়িৎ ক্ষেত্রের কোনো রাশি প্রভাবিত না হয়, so that no quantity of the electric field gets affected. ক্লিয়ার হচ্ছে? তারপর আসেন রেফারেন্স চার্জ। তাহলে আমরা পরক আধানের আইডিয়াটা বুঝে ফেলছি, এখন আমরা চলে যাব রেফারেন্স চার্জ বা সাপেক্ষ আধানে। এখন সাপেক্ষ আধান আবার কি? আমরা যখন তড়িৎ ক্ষেত্রে যে কোনো কিছু নিয়ে আলোচনা করি বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করি, সেখানে হচ্ছে যে আমাদের দুটো চার্জ থাকে। আমি একটা মানে এক্সাম্পল দেখাই। মনে করেন এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখানে একটা হচ্ছে যে কিউ চার্জ আছে, যে কিউ চার্জটার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর এখানে আমি আরেকটা, মানে এটা Q1, আরেকটা Q2 চার্জ নিয়ে আসছি। যে Q2 চার্জটাকে হচ্ছে নিয়ে আমি এখন এখানে আলোচনা করবো যে Q2 চার্জটা এই তড়িৎ ক্ষেত্রে আনলে হচ্ছে কি কি হইতে পারে। এখন Q2 চার্জটা তো অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাই না কিনা? কিন্তু আমরা Q2 চার্জটা নিয়ে চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি Q1 এর তড়িৎ ক্ষেত্রে বা Q1 এর ইলেকট্রিক ফিল্ডে Q2 এর প্রভাবটা কিরকম হবে, বা Q2 এর অবস্থানটা কিরকম হবে, বা Q2 এর রিয়াকশনটা কিরকম হবে।
অর্থাৎ আমরা যে কোনো একটা আধান বা চার্জের জন্য তার তড়িৎ ক্ষেত্রটাকে আগে ইমাজিন করি, সেটার মধ্যে আরেকটাকে নিয়ে এসে কাজ করি। তাহলে কি একটার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বানাচ্ছি না এখানে? তাহলে এটাকে আমরা কি বলছি? আমরা বলছি যে এইটা হচ্ছে মূলত আমাদের সাপেক্ষ আধান, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটাকে আমরা বলছি সাপেক্ষ আধান, বা দ্য চার্জ which created which creates an electric field. বুঝতে পারছি সবাই? কারো কনফিউশন আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে টেস্ট চার্জ আর হচ্ছে যে রেফারেন্স চার্জ কি বুঝায় সবাই বুঝছি? এই যে অর্থী বুঝছে, বাকিরা বুঝছি? এই তো সায়রাও বুঝছে, ভেরি গুড। তাহলে অর্থী আর সায়রাই বুঝছে, আর কেউ বুঝছেন? হ্যাঁ, তাহিয়াও বুঝছে, সব মেয়েরা বুঝছে, ছেলেরা কিছু বুঝেন নাই? এই তো বুঝছে, আজমাইনও বুঝছে, পার্থও বুঝছে। ঠিক আছে, গুড। তাহলে আমরা আগে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে এটা ক্লিয়ার করতে পারছি। ক্লিয়ার করতে পারলে আমরা এখন চলে যাব টেস্ট চার্জ, আর এটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব তড়িৎ বলরেখায়। তড়িৎ বলরেখাও একটা মজার জিনিস, আমরা তড়িৎ বলরেখাটা একটু ভালোভাবে শিখবো। সবাই লেখেন, লেখেন তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স। এখন ভাই তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখার আইডিয়াটা হচ্ছে, মনে করো তুমি কোনো একটা চার্জকে এক জায়গায় আনলা, আনলে এই চার্জটা এখন কোন দিকে যাবে, কোন দিকে ট্রাভেল করবে, এই ইমাজিনারি ট্রাভেলিং এর লাইনগুলোকে আমরা তড়িৎ বলরেখা বলি। So, আগে আমি ডেফিনেশনটা লিখে দিই, দেন প্রবাবলি ইউ উইল হ্যাভ আ বেটার ইনসাইট। লেখেন, তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটি বিন্দু ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে কাল্পনিক রেখা বরাবর গতিশীল হয়, তাকে তড়িৎ বলরেখা বলে। ইংরেজি ভাষা লেখেন, if you place a test charge in an electric field, then the imaginary lines along which the charge might move are together are called
ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ক্লিয়ার? তাহলে আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা বুঝলাম। এখন তড়িৎ বলরেখা তাহলে আসলে কি হবে? আমাদের এখানে তড়িৎ বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখবো। সবাইকে আগে তুলেছি এটা, সবাই তুলে ফেলেন। আচ্ছা, তাহলে এখন আমাদের তড়িৎ বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা তাহলে বৈশিষ্ট্যগুলো পড়ি একটা একটা করে। ওকে, সবাই হেডিং দেন বৈশিষ্ট্য। ডেফিনেশন আরেকবার বললে ভালো হয়, লেখাই তো আছে। সিম্পল জিনিস, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আমরা একটা কি চার্জকে আনলাম, এখন এই চার্জটা কোন দিকে যাবে, এইভাবে 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 কোন দিকে যাবে, এই লাইনগুলোকে আমরা বলছি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন বৈশিষ্ট্যগুলো লিখি। দেখেন বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নাম্বার 1, তড়িৎ বলরেখা সমূহ ঋণাত্মক আধানের দিকে লম্বভাবে অন্তর্মুখী এবং ধনাত্মক আধানের ক্ষেত্রে বহির্মুখী। ঠিক আছে, দেখেন ইংলিশ ভার্সনটা। ইলেকট্রিক ফোর্স লাইনস are perpendicularly outwards from positive charge and inward to negative charge. ক্লিয়ার? আচ্ছা, এখন অফকোর্স আমরা তো এটা পড়ে কিছু বুঝি নাই, আমরা একটু ডেফিনেশন এখন বুঝবো, মানে চিত্র দিয়ে বুঝবো। চিত্র দিয়ে সহজেই বোঝা যাবে। আমরা একটা চিত্রের জন্য এটা নিই, মনে একটা প্লাস, দেখো একটা প্লাস চার্জ থাকলে এরকম বহির্মুখী, বহির্মুখী আর এটা হচ্ছে অন্তর্মুখী, মানে একটা থেকে বের হচ্ছে আরেকটাতে ঢুকতেছে। লজিক বুঝছি? ক্লিয়ার হয়েছে? ওকে, আমাদের ফার্স্ট পয়েন্ট সবার শেষ? কিছুই না ভাইয়া, আপনি হচ্ছে একটা যে কোনো চার্জ রাখলে পজিটিভ চার্জের ক্ষেত্রে এখান থেকে এটা বের হবে, অর্থাৎ মনে হবে যেটা বাইরের দিকে যাচ্ছে, এবং নেগেটিভ চার্জকে রাখলে মনে হয় ভিতর দিকে ঢুকতেছে। এখন এটা কারণ কি?
আমরা জানি যে আমাদের যখনই আমরা এরকম চিন্তা করতেছি, আমাদের আসলে তড়িৎ বলরেখা হিসাব করার সময় আমরা তো টেস্ট চার্জ বা ধনাত্মক আধান নিয়ে চিন্তা করি। তো একটা ধনাত্মক আধান যদি আসে, সেই ধনাত্মক আধানটা এখানে আছে, এটা প্লাস, এখানে আছে একটা মানে এখন একটা প্লাস চার্জই আছে এখানে। তাহলে এইখানে প্লাস, এখানে প্লাস আসলে সে কি বাইরের দিকে চলে যাবে না, বহির্মুখী। আর যদি মনে করে এই জায়গায় প্লাসের সাথে এখানে একটা নেগেটিভ আসে, তাহলে সে কি ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবে। লজিক বুঝছি? তো যেহেতু এখানে এই প্লাসটা ফিক্সড, আমরা তড়িৎ বলরেখা হিসাব করার সময় এই প্লাসটাকে ফিক্সড রাখি, তাহলে বুঝতে পারছি বাকিগুলো কেন ভিতর আর বাইরের দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার। তাহলে আমি পরেরটাতে যাই। নাম্বার 2, একটি ধনাত্মক, একটি না শুধু ধনাত্মক নিতে হবে। ধনাত্মক ও ঋণাত্মক চার্জ কাছাকাছি রাখলে ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মকে যাবে। বলা লেখেন, if you place positive and negative nearby, then lines will be produced from positive and end at negative. এটা প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, এভাবে এগুলা থেকে বের হবে আর এখানে এসে ঢুকবে। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? ছবিটা দেখে বুঝা গেল? ওকে, তো এইভাবে হচ্ছে যে জিনিসটা হচ্ছে কাজ করবে। ওকে, নাম্বার 3 তে আসেন। তিন নাম্বার যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা হচ্ছে এরা খোলা বক্ররেখা they are open curves এরা পরস্পরকে ছেদ করে না। They don't intersect each other. Clear?
আমি হইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সবার হয়েছে? হয়েছে সবার? শেষ করেছেন বাচ্চারা? ওকে, ভেরি গুড। তাহলে আমরা যদি এটা হয়ে যায়, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে পরবর্তী অংশে। ভাই দেখেন, আমাদের এখানে এটা শেষ হয়েছে, এটা শেষ হইলে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের এখন দুটো লতে, যে দুটো ল নিয়ে আপনারা সবাই হচ্ছে চ্যাপ্টারে সবচেয়ে বেশি কনসার্ন। আনফরচুনেটলি আজকে ল দুইটা পড়েই শেষ হয়ে যাবে। আপনারা হচ্ছে যে ল গুলোর বা হচ্ছে যে ফর্মুলা গুলোর ম্যাথ করবেন নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা অনেক মজার হবে এবং ইন্টেন্স হবে, তো সবাই সেভাবে হচ্ছে যে রেডি থাকেন। সরি। আমরা যদি ল একটু দেখবো, যে আমাদের এখানে দুটো হচ্ছে যে মানে ল আছে, এই দুটো ল নিয়ে হচ্ছে যে আমাদের মেইন কাজ। ল দুটো একটু ভালোভাবে খেয়াল করেন। ল অফ ইলেকট্রোস্ট্যাটিক বা হচ্ছে যে স্থির তড়িতের দুটো সূত্র। দুটো সূত্র অথবা ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, এখন কিভাবে হচ্ছে যেটা কাজ করে, প্রথম সূত্রে আসেন। বা ফার্স্ট ল। ফার্স্ট ল তো দেখেন, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। Same charges repel each other, opposite attracts। এটা আপনারা অলরেডি জানেন, এটা আপনাদের কাছে নতুন না। আপনারা আজকে শিখবেন, এখন যেটা শিখবেন সেটা হচ্ছে নতুন আপনাদের কাছে, সেটা আপনাদেরকে একটু ব্র্যান্ড নিউ ভাবে শেখানো হবে। দেখেন দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র বা হচ্ছে সেকেন্ড ল, এবং এই সেকেন্ড লটাই হচ্ছে মূলত আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বা কুলম্বস ল। কুলম্ব ভাইয়া আমাদেরকে বলছে যে দেখেন, এখানে বেশ কিছু আবার কন্ডিশন আছে। কুলম্বের সূত্রে আবার হাজারটা কন্ডিশন। নির্দিষ্ট মাধ্যমে, ভালো করে বুঝছেন, নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী তড়িৎ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক
ও মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং এই বল চার্জ দ্বয়ের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে। সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে। ক্রিয়া করে। ইংলিশ ভার্সন লেখেন। ফোর্স between two charges are proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them for a specific medium. আরেকটু আছে, this force works acts along the connecting line, acts along the connecting line. লেখার জায়গা পাচ্ছি না। Like in this force acts along the connecting line of the particles. Acts along the connecting line of the particles. লিখেছেন সবাই? ও মধুর দূরত্বের বর্গের বর্গ লিখি নাই, বয়স হয়েছে তো ভুল হয়ে গেছে। দূরত্বের বর্গের, ঠিক আছে, এবার ঠিক আছে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কোথা থেকে পাইছে? অনেকগুলা ডেটা ঘেটে ঘেটে সে এক্সপেরিমেন্টাল এটা বের করছে। এখন এইটার হচ্ছে তাহলে ম্যাথমেটিক্যাল রূপ কি? এটার ম্যাথমেটিক্যাল রূপটা আমাদের একটু জানা দরকার। আসেন আমরা একটা ম্যাথমেটিক্যাল রূপটা একটু দেখে নিই। আগে তাহলে সবাই ততটুকু শেষ। ওকে, তো এটার ম্যাথমেটিক্যাল রূপটা হচ্ছে কিছুটা এরকম যে আমরা কুলম্বের সূত্রে দেখলাম যে আমাদের নাকি যে এফটা আছে অর্থাৎ যে বলটা আছে সেটা সমানুপাতিক হবে। তো কিভাবে হয় দেখেন, এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু, দুটো চার্জের গুণফল। আবার এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার। অতএব আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু বা এফ ইজ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। এখন এফ কে কি লেখা যায় তাহলে? লেখা যায় সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। কাহিনীটা হচ্ছে এই সিটা হচ্ছে আমাদের কি একটা ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই সি এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, সরি নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। কিসে? শূন্য মাধ্যমে বা ভ্যাকিউমে। শূন্য মাধ্যমে বা ভ্যাকিউম। এখন যদি এটা শূন্য মাধ্যমে বা ভ্যাকিউমে হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন আমাদের এইটা হচ্ছে আপনাদের লেভেলে দেওয়া আছে, বাট আপনারা তো একটু এক্সট্রা অ্যাডভান্স শিখবেন। সো আপনাদের থেকে একটু অ্যাডভান্স জানতে হলে অ্যাকচুয়ালি সিটাকে আমরা না লিখে আমরা লিখি হচ্ছে এফ ইজিক্যাল টু 1/4πε ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, যেখানে অ্যাপসাইলনকে আমরা বলি তড়িৎ প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি, অর্থাৎ
কতটুকু পরিমাণ একটা তড়িৎ মানে একটা ইলেকট্রিক ফোর্স কতটুকু পরিমাণে হচ্ছে যে কাজ করছে সেটার একটা হচ্ছে যে মেজারমেন্ট। তো ফর এক্সাম্পল আপনারা চিন্তা করেন আপনাদের কাছে দুটো ম্যাগনেট আছে। এই দুটো ম্যাগনেট যদি নর্মালি তাদের মধ্যে কিছু না থাকে তাহলে তাদের অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি হবে। আপনি যদি ভিতরে একটা কাঠ দিয়ে দেন, কাঠের একটা দণ্ডের দুই পাশে রাখেন, তাহলে ম্যাগনেটিক অ্যাট্রাকশনটা অনেক কমে যাবে না? তাহলে আসলে মিডিয়ামের উপর এটা ডিপেন্ড করতেছে। এই জন্য আমরা বলি প্রবেশ্যতা, অর্থাৎ কতটুকু পরিমাণ ঢুকতে পারতেছে, পারমিয়েবিলিটি। এখানে এই অ্যাপসাইলনের ভ্যালু, অ্যাপসাইলন নট হচ্ছে তোমার শূন্য মাধ্যমে, আর শূন্য মাধ্যমে কত আসবে? 8.854 -12 পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম স্কোয়ার। আর আমাদের যদি কখনো শূন্য মাধ্যম না হয়, অন্য মাধ্যমে, আমরা তখন আর এপসাইলন নট ইউজ করতে পারি না, আমরা ইউজ করতে পারি অ্যাপসাইলন। তখন আমাদের সম্পর্কটা হয় অ্যাপসাইলন ইজ ইকাল টু অ্যাপসাইলন নট ইনটু কে, যেখানে কে কে আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এতটুকু আপনাদেরকে এক্সট্রা পড়াইছি জাস্ট জানায় রাখার জন্য, অ্যাডভান্স থাকবেন আপনারা। ইন রিয়ালিটি আপনারা এতটুকু জানলেই হয়েছে, মানে এতটুকু জানলেই হয়েছে। আমরা এটা দিয়ে নেক্সট দিন ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং ভাইয়ার যে কটা ম্যাথ করাবো ইনশাল্লাহ, আমি বারবারই বলছি, এর বাইরে আপনাদের ম্যাথ আসবে না, এবার আপনাদের ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না। ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা। আমি আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন। না, কোনো কোয়েশ্চেন নাই? এনিওয়ান এলস? সবাই সব বুঝছেন? বাহ, খুবই ভালো। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসের রুটিন তো দেওয়া আছে, আপনারা গ্রুপ চ্যাটে দেখেননি? গ্রুপ চ্যাটে না দেখলে দেখবেন হচ্ছে যে আপনাদের যে 25-এর যে আপনাদের প্রাইভেট গ্রুপটাতে আমি অ্যাড করেছি, ওইখানে দেখবেন হচ্ছে ফিচার ডেই হচ্ছে রুটিনটা দেওয়া আছে। আনমিউট হচ্ছে না, ওয়েট।